একাদশ শ্রেণীর সকল ছাত্রকে মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসের আলোচনায় আবার স্বাগত জানাচ্ছি। গতদিন আমরা আরাকান তথা রোশাং রাজসভার দুজন প্রসিদ্ধ কবি দৌলত কাজী এবং সৈয়দ আলাওল তাদের সম্পর্কে আলোচনায় অবতীর্ণ হয়েছিলাম। আমরা দৌলত কাজী সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা সৈয়দ আলাওল সম্পর্কে আলোচনা করব। যেহেতু একাদশ শ্রেণীতে সৈয়দ আলাওলের কবি প্রতিভা অর্থাৎ বাংলা সাহিত্যের, বিশেষ করে মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসে তার যে অবদান, আমরা সেই জায়গাটাকে বেশি করে আলোকপাত করব। আমরা তার লেখা গ্রন্থ বা কাব্য সম্পর্কে আলোকপাত করব। তার ব্যক্তি জীবন আমরা পরীক্ষার উত্তর লেখার স্বার্থে যতটা দরকার আমরা ততটা আলোচনা করব। কারণ তার ব্যক্তি জীবন বলতে গেলে সেটাও কিন্তু অনেকটা সময় অতিবাহিত হবে। ফলে আমরা 5 নম্বরের উত্তর লেখার জন্য যতটা দরকার আমরা তেমন করেই কিন্তু আলোচনাটা করব। আমরা আগের দিন যে কথাটা মুখবন্ধে বলেছি, আমি সেই কথাটাকেই একবার বলি যে মধ্যযুগের বাংলা সাহিত্যের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে মধ্যযুগের বাংলা সাহিত্য মূলত দেবতা নির্ভর, দেবতা কেন্দ্রিক, দেবতার চরণতলে মানবতাকে লুটিয়ে দেওয়ার প্রয়াস। এইরকম একটা প্রেক্ষিতে, এইরকম একটা পরিবেশে দাঁড়িয়ে আরাকান তথা রোশাং রাজসভার দুজন প্রসিদ্ধ বিশিষ্ট কবি দৌলত কাজী এবং সৈয়দ আলাওল মানবীয় প্রেম কাহিনী নিয়ে কাব্য লিখেছেন। সৈয়দ আলাওলের আলোচনায় মুখবন্ধেই আমরা বলতে পারি যে মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিদের মধ্যে সর্বাধিক প্রচারিত কবি হলেন সৈয়দ আলাওল। আমি কথাটাকে আরেকবার বলি, মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিদের মধ্যে সর্বাধিক প্রচারিত কবি হলেন সৈয়দ আলাওল। এবার আমরা সৈয়দ আলাওলের ব্যক্তি জীবন অর্থাৎ তার জন্মস্থান, জন্মসন এবং মৃত্যুসন, যেটুকু পরীক্ষার স্বার্থে উত্তর লেখার স্বার্থে দরকার আমি সেইটুকু বলি। মধ্যযুগের কবিদের জন্মসন, জন্মস্থান এবং মৃত্যুস্থান, মৃত্যুসন নিয়ে যথেষ্ট বিতর্কের অবকাশ থাকে বা আছে। এখানেও আমরা বলবো যে প্রথম আমি বুলেটিনের মতো 1-2 করে বলি যে অধুনা বাংলাদেশের
এখনকার বাংলাদেশের অন্তর্গত ফতেয়াবাদের বা ফরিদপুরের অন্তর্গত জালালপুরে সপ্তদশ শতকের প্রথম দশকের মধ্যে, মানে সপ্তদশ শতকের প্রথম দশকের মধ্যে, মানে 1 থেকে 10 এর মধ্যে সৈয়দ আলাওল জন্মগ্রহণ করেছেন বলে অনেকের মত। কিন্তু অনেকে আবার মনে করেন যে কবির জন্ম হয়েছে 1600 শতকের শেষ ভাগে। এই বিতর্কের অবকাশ কিন্তু মধ্যযুগের অধিকাংশ কবিদের নিয়ে আছে। তাহলে আমরা পরীক্ষাতে এই রকমটা লিখতে পারি যে সৈয়দ আলাওল হলেন মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিদের মধ্যে সর্বাধিক প্রচারিত, প্রসিদ্ধ, বিশিষ্ট কবি, এবং তিনি অধুনা বাংলাদেশের ফতেয়াবাদ তথা ফরিদপুরের অন্তর্গত জালালপুরে সপ্তদশ শতকের প্রথম দশকে মতান্তরে 1600 শতাব্দীর অন্তিম পর্বে বা শেষ ভাগে তিনি জন্মগ্রহণ করেন এবং 1673 খ্রিস্টাব্দে এই মহান কবি, এই বিশিষ্ট কবি পরলোক গমন করেন। এটা তার ব্যক্তি জীবন নিয়ে আমরা বললাম। এবার আমরা যেটা দ্বিতীয় পর্বে যেটা দেখাবো উত্তরের ক্ষেত্রে, সেটা হচ্ছে তার গ্রন্থাবলী। তিনি কি কি গ্রন্থ লিখেছেন, কখন লিখেছেন। আমি আগের দিনই বলেছিলাম যে দৌলত কাজী একটি কাব্য লিখতে শুরু করেছিলেন বা হাত দিয়েছিলেন। কাব্যটির নাম হচ্ছে লোর চন্দ্রানী বা সতী ময়না। সেই কাব্যটি অসম্পূর্ণ রেখেই কিন্তু তিনি পরলোক গমন করেন বা লোকান্তরিত হন। আলাওল কিন্তু সেই কাব্যের শেষ ভাগটাকে সমাপ্ত করেছিলেন। তাহলে আমরা বলতে পারি তার গ্রন্থাবলীর প্রথম কাজ হচ্ছে দৌলত কাজীর অসমাপ্ত সতী ময়না বা লোর চন্দ্রানী কাব্যের শেষ ভাগ শেষ করা, এবং শেষ করেছিলেন 1659 খ্রিস্টাব্দে। এরপরে তার যে কাব্যগুলো তিনি লিখেছেন সেই কাব্যগুলোর মধ্যে একটা হচ্ছে পদ্মাবতী 1646 খ্রিস্টাব্দ, 2 নম্বর হচ্ছে সয়ফুল মুলুক বদিউজ্জমাল, এটা হচ্ছে 1658 থেকে 1670 তার রচনাকাল। সপ্তপয়কর বা অনেকে হপ্তপয়কর বলে 1660 খ্রিস্টাব্দে। তোহফা 1663 থেকে 69 রচনাকালের সময়। আর হচ্ছে সেকান্দার নামা 1672 খ্রিস্টাব্দ। এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে তার কাব্যগুলোর নাম আমি বলেছি, পদ্মাবতী বলেছি, সয়ফুল মুলুক বদিউজ্জমাল বলেছি, তোহফা বলেছি, সপ্ত বা হপ্তপয়কর বলেছি, সেকান্দার নামা বলেছি। একমাত্র পদ্মাবতী ছাড়া বাকি 4টি কাব্য
মুসলমান সমাজে সমাদৃত হলেও হিন্দু সমাজে কিন্তু আদৌ সমাদৃত বা জনপ্রিয় হয়নি। তাহলে আমরা প্রথম বুলেটিন দিয়ে বলতে পারি যে আলাওলের শ্রেষ্ঠ কীর্তি হল তার পদ্মাবতী কাব্য। তার শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে পদ্মাবতী কাব্য। বাকি কাব্যগুলো কিন্তু হিন্দু সমাজে আদৌ কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। তাহলে আমরা প্রথম বুলেটিন দিয়ে বলবো যে সৈয়দ আলাওলের সাহিত্য জীবনের শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে তার পদ্মাবতী কাব্য। 2 নম্বর হচ্ছে এই পদ্মাবতী কাব্য কিন্তু তার মৌলিক রচনা নয়, অর্থাৎ নিজের মৌলিক চিন্তা ভাবনা থেকে এই কাব্য তিনি লেখেননি। তাহলে প্রশ্ন হবে যে এই বিখ্যাত কাব্যটি তিনি কোন কাব্য থেকে অনুবাদ করলেন? তার উত্তরটা বলি, প্রসিদ্ধ হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সী তার একটি কাব্য হচ্ছে পদুমাবত। সেই কাব্যের বাংলা অনুবাদ হল পদ্মাবতী। তাহলে এটি তার মৌলিক সৃষ্টি নয়, বিখ্যাত হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সীর লেখা পদুমাবত কাব্যের অনুবাদ হল পদ্মাবতী, যদিও এটি তিনি হুবহু অনুবাদ করেননি। 3 নম্বর বুলেটিন হচ্ছে যেটা কি ধরনের কাব্য। এটা হচ্ছে ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেম কাব্য। ইতিহাসকে কেন্দ্র করে রোমান্টিক প্রেমের গল্প, রোমান্টিক প্রেমের কাহিনী হচ্ছে এই কাব্যটি। এবার পরে যে জায়গাটা আমরা বলবো যে বাংলা সাহিত্যের ইতিহাসে তার অবদান কি, আমি বুলেটিনের মতোই বলে দিই। প্রথমত আমি বলেছি যে পদ্মাবতী ছাড়া যে কাব্যগুলো তিনি লিখেছেন সেই কাব্যগুলো কিন্তু মুসলমান সমাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। হিন্দু সমাজে তা আদৌ বিস্তার লাভ করতে পারেনি, সমাদৃত হতে পারেনি এবং তেমনভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। সেই দিক থেকে ব্যতিক্রমী হচ্ছে পদ্মাবতী কাব্য। আমরা একটা কথা সহজেই বলে দিতে পারি যে বঙ্গ সাহিত্যে পদ্মাবতী কাব্যের জন্যই আলাওল সারা জীবন আলোচিত থাকবেন, বেঁচে থাকবেন। 2 নম্বর কথা হচ্ছে যে পদ্মাবতী কাব্য এমন একটি কাব্য যে কাব্য সম্প্রদায়ের সীমা লঙ্ঘন করে বাংলাভাষী সমাজে বিশেষ জনপ্রিয়তা এবং সমাদৃত হয়েছিল। তাহলে 2 নম্বর বলেছি যে পদ্মাবতী এমন একটি কাব্য যে কাব্যটি এই যে হিন্দু মুসলমান এই সম্প্রদায়ের সীমাটাকে ভেঙে লঙ্ঘন করে কেবল বাংলাভাষী
সমাজের কাছে বিশেষ সমাদৃত হয়েছিল। 3 নম্বর কথা বলবো, যেটা আমি আগেও বলেছি, যে মধ্যযুগের বাংলা সাহিত্য যখন দেব মাহাত্ম্যমূলক ছিল, সেখানে তার কাব্য সাধারণ নরনারীর বা ইতিহাস আশ্রিত মানব মানবীর প্রেমের কথা বলেছে। অর্থাৎ দেবতা কেন্দ্রিক কাব্য থেকে মানুষের কথা বলে তার কাব্য অন্য কাব্যের চাইতে স্বতন্ত্র বা আলাদা হয়েছে। 4 নম্বর হচ্ছে যে তিনি তার বেশিরভাগ কাব্যই, সব কাব্যই ধরতে গেলে একমাত্র লোরচন্দ্রানী বাদে অনুবাদমূলক। তিনি অনুবাদ করেছেন আরবি থেকে, ফার্সি থেকে, হিন্দি থেকে, কিন্তু অনুবাদ কর্মে তিনি তার অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। হুবহু অনুবাদ তিনি করেননি। অনুবাদ করতে গিয়ে নিজের মৌলিকতার অবকাশ তিনি সেখানে রাখতে পেরেছেন। ফলে অনুবাদ কর্মে নিপুণতার, কৃতিত্বের, দক্ষতার পরিচয় তিনি দিয়েছেন। আরেকটা কথা বলবো, যে মধ্যযুগের বাংলা সাহিত্যে যেখানে হিন্দু এবং মুসলমানের অন্তরঙ্গ সাংস্কৃতিক মিলনের কথা অনেকটা কম ছিল, সেখানে দৌলত কাজী এবং সৈয়দ আলাওল হিন্দু মুসলমান সংস্কৃতির মেল বন্ধনের প্রেক্ষাপট রচনা করে কৃতিত্বের পরিচয় দিয়েছেন, মৌলিকতার পরিচয় দিয়েছেন। অর্থাৎ হিন্দু এবং মুসলমানের সাংস্কৃতিক অন্তরঙ্গ সাংস্কৃতিক মেলবন্ধন যেখানে কম ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে দৌলত কাজী এবং সৈয়দ আলাওল হিন্দু এবং মুসলমান সংস্কৃতির মেলবন্ধনের উদাহরণ বা দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তার লেখা পদ্মাবতী, যেখানে আমরা অন্তিম পর্বে রত্ন সেন এবং আলাওলের সম্পর্ককে আমরা রক্তাক্ত হতে দেখিনি। শেষে বলি, কবিত্বে, পাণ্ডিত্যে, শৈল্পিক উৎকর্ষে সৈয়দ আলাওল অনেকটাই খ্যাতিমান, কিন্তু উপসংহারে আমি যেহেতু দুজন কবি নিয়ে আলোচনা করেছি, তুলনামূলক আলোচনায় যদি আমাকে বলতে বলা হয় যে দৌলত কাজী এবং সৈয়দ আলাওল দুজনের মধ্যে শ্রেষ্ঠকে, উপসংহারে সেই কথাই বলি যে সব দিক থেকে বিচার করলে আলাওলের কবি প্রতিভা যতই ব্যাপক হোক না কেন, তা দৌলত কাজীর মতো গভীর নয়। রচনা শক্তি এবং রচনা শক্তি এবং মনস্বিতায় লোরচন্দ্রানীর যিনি কবি দৌলত কাজী, তিনি অধিকতর কৃতিত্বের অধিকারী। এবং অবশ্যই বলা যায়
মধ্যযুগের দেবনির্ভর বাংলা সাহিত্যে নরনারীর কথা বলে বাংলা সাহিত্যকে নতুন মাত্রা দেবার দুজন বিশিষ্ট প্রসিদ্ধ কারিগর হলেন দৌলত কাজী এবং সৈয়দ আলাওল। আগামী পর্বে আমরা শাক্ত পদাবলী কি, এই ধারার দুজন বিশিষ্ট কবি রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্যকে নিয়ে আলোচনা করব। শাক্ত পদাবলীর শেষে আমরা একাদশ শ্রেণীর অন্তিম আলোচনা বাউল গান এবং বাউল গানের যিনি স্রষ্টা লালন ফকির সম্পর্কে আলোচনা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসগুলিতে তাদের অংশগ্রহণের অনুরোধ জানিয়ে আজকের অধ্যয়ন শেষ করলাম। ধন্যবাদ।